নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের আরেকটি ভিডিও নিয়ে আমরা এসেছি। এই সমস্ত ট্রান্সলেশনগুলো তোমাদের সামনে আগত যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেখানে ডেসক্রিপটিভ রাইটিং লিখতে হয় এবং ডেসক্রিপটিভ পোর্শন থাকে, সেখানে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করার ক্ষেত্রে তোমাদের যথেষ্ট হেল্প করবে। এই সমস্ত ট্রান্সলেশনগুলো আমরা সহজ পাঠ থেকে নির্বাচন করেছি। সহজ পাঠের সহজবোধ্য ভাষায় যে বিভিন্ন প্যাসেজগুলো থাকে, সেই প্যাসেজগুলোর ট্রান্সলেশন বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন প্রাসঙ্গিকতায় আমাদের করতে হয়। তাই এই ট্রান্সলেশনগুলো আমরা যদি শিখতে পারি, পরীক্ষার হলে আমাদের যে ধরনের প্রশ্নই আসুক না কেন, আমরা সেই ট্রান্সলেশনগুলো যথেষ্ট সহজভাবেই করতে পারবো, এই আশা করছি। কারণ এই যে প্যাসেজগুলো আমরা নির্বাচন করেছি, হয়তো এই প্যাসেজটাই একদম অরিজিনাল বা হুবহু কপি আসবে না, কিন্তু যদি আমরা এই প্যাসেজগুলো ট্রান্সলেশন শিখতে পারি, তাহলে কিন্তু আমরা অন্যান্য প্যাসেজেরও ট্রান্সলেশন করার দক্ষতা অর্জন করতে পারবো। তাহলে চলো আজকে আমরা আমাদের যে প্যাসেজটির ট্রান্সলেশন করব সেটি একবার পড়ে নিই। বিশ্বম্ভরবাবু ডাক্তার রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস তার ছোট ছেলের অম্লশূল বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের এক মাঠ প্রকাণ্ড, সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশ্বম্ভরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাবু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বললে, আজ্ঞে সে তো 7 ক্রোশ হবে। আজ সেখানে যাবেন না, পথে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা, রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। ঠিক আছে, তাহলে দেখো, বারবার তোমাদের যে প্রাসঙ্গিকতা বা প্রসঙ্গ বুঝতে হবে এটা বলি, তার কারণ এই যে ট্রান্সলেশনটা যখন করতে যাব তখন তোমরা খেয়াল করবে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু পুরোটাই অতীতের ঘটনা। ঠিক আছে, আমরা যখন ট্রান্সলেশনটা করতে যাব আমাদের তো প্রথমেই টেন্সটাকে ঠিক করে নিতে হবে যে আমরা কোন টেন্সে ট্রান্সলেশনটা করতে চলেছি। তাই এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো সেগুলো কিন্তু তোমরা পাস্ট টেন্সেই করবে। যেমন ধরো বিশ্বম্ভরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, বা পুরো ঘটনাটা একটা পাস্ট টেন্সের ঘটনা হয়েছে। ঠিক আছে, সেই ঘটনারই কিছু বিবরণ আমরা পরে পড়ছি। তাই ট্রান্সলেশন করার সময় এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখো, এরপর আমরা ট্রান্সলেশনের দিকে এগিয়ে যাই। বিশ্বম্ভরবাবু ডাক্তার। ঠিক আছে, তাহলে আমরা যদি সাধারণভাবে করি কি করব, বিশ্বম্ভরবাবু ইজ এ ডক্টর, কিন্তু যেহেতু এই যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটা একটা অতীতের ঘটনাকে বোঝাচ্ছে। ঠিক আছে, একটা অতীতের ঘটনাকে বোঝাচ্ছে, সেই কারণে আমরা কিন্তু ইজ করব না। ঠিক আছে, তাহলে আমরা করব কি না, বিশ্বম্ভর বাবু ওয়াজ এ ফিজিশিয়ান, এটা করতে পারো, কিংবা তোমরা এটাও করতে পারো ডক্টর। বিশ্বম্ভরবাবু ওয়াজ এ ডক্টর, ফিজিশিয়ান করলে কি হয়, আরো ব্যাপারটা পলিশড হয়। ঠিক আছে, বিশ্বম্ভরবাবু ওয়াজ এ ফিজিশিয়ান ও ডক্টর। এরপরে নেক্সট যখন সেন্টেন্সটা দেখো করতে যাবে তোমরা, যে রোগী দেখতে চলেছেন বহু দূরে, সেখানে আচ্ছা, রোগী দেখতে চলেছেন বহু দূরে, বিশ্বম্ভরবাবু একজন ডাক্তার, রোগী দেখতে চলেছেন বহু দূরে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা করেছিলাম কি, বিশ্বম্ভরবাবু ওয়াজ এ ডক্টর। এবার আমরা যখন ট্রান্সলেশন করতে যাব তখন ঘটনার একটা গল্পের রূপ দেবার জন্য আমরা প্রথমেই যোগ করব ওয়ান্স। ঠিক আছে, তোমরা দেখেছো যে আগে যে সমস্ত ঘটনা বা স্টোরি আমরা যখন পড়তাম তখন ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ক্রো, এই ধরনের সেন্টেন্স দিয়ে কিন্তু বাক্যটা শুরু হতো। তাহলে বিশ্বম্ভরবাবু ওয়াজ এ ডক্টর ওয়ান্স, এটা কিন্তু এই বাংলা সেন্টেন্সে কোথাও নেই, কিন্তু এটা আমরা ইংরেজি ভাষার যে মাধুর্য সেটা রক্ষার জন্য বা পুরো ঘটনাটিকে একটা গল্পের মতো রূপ দেওয়ার জন্য এই ওয়ান্স কথাটা যোগ করলাম। ঠিক আছে, বিশ্বম্ভরবাবু ওয়াজ এ ডক্টর, এটা যদি প্রথম লাইন হয়, তারপরেই দেখো ওয়ান্স হি, রোগী দেখতে চলেছেন বহু দূরে। ঠিক আছে, তাহলে কি লিখবো, ওয়ান্স হি ওয়াজ অন হিজ ওয়ে টু ভিজিট এ পেশেন্ট। এবার বহু দূরে কথাটা যোগ করব। ঠিক আছে, ওয়ান্স হি ওয়াজ অন হিজ ওয়ে টু ভিজিট
এ পেশেন্ট ফার অ্যাওয়ে। ঠিক আছে, এটা লিখলাম ফার অ্যাওয়ে। তাহলে প্রথম লাইনটা আমাদের হলো কি, বিশ্বম্ভরবাবু ওয়াজ এ ডক্টর ওয়ান্স হি ওয়াজ অন হিজ ওয়ে টু ভিজিট এ পেশেন্ট ফার অ্যাওয়ে। একদিন তিনি রোগী দেখতে চলেছেন বহু দূরে। ঠিক আছে, এবার দেখো নেক্সট সেন্টেন্স, সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস তার ছোট ছেলের অম্লশূল বড় কষ্ট পাচ্ছে। তাহলে দেখো এটা কিভাবে করব, এই দুটো সেন্টেন্সকে আমরা একসঙ্গে যোগ করে দেব। ঠিক আছে, যে রোগীটা কে ছিল সেটাই আমরা প্রথমে উল্লেখ করব। দ্য পেশেন্ট ওয়াজ দ্য লিটল সন অফ মধু বিশ্বাস। ঠিক আছে, এটা লিখলাম, দ্য পেশেন্ট ওয়াজ দ্য লিটল সন অফ মধু বিশ্বাস। এবার মধু বিশ্বাস কি পোস্টে আছে সেটা লিখবো, স্টেশন ঘাটের স্টেশন মাস্টার। ঠিক আছে, কমা দিলাম, দ্য স্টেশন মাস্টার। আচ্ছা, যেহেতু এটা একটা ডেজিগনেশন তাহলে কিন্তু এই যে এস আর এমটা বড় হাতের লিখবে তোমরা। দ্য স্টেশন হি ওয়াজ দ্য পেশেন্ট ওয়াজ দ্য লিটল সন অফ মধু বিশ্বাস দ্য স্টেশন মাস্টার অফ, আচ্ছা অফটা কাটবে, দ্য স্টেশন মাস্টার অ্যাট দ্য, এই স্টিমার ঘাট, তাহলে এটাকে লিখবো অ্যাট দ্য স্টিমার ডক। ঠিক আছে, অ্যাট দ্য স্টিমার ডক। দ্য পেশেন্ট ওয়াজ দ্য লিটল সন অফ মধু বিশ্বাস দ্য স্টেশন মাস্টার অ্যাট দ্য স্টিমার ডক। তোমরা এই যে কমা দিয়ে ডেজিগনেশন লেখার ব্যাপারটা বিভিন্ন অফিসেও দেখেছো, যেমন ধরো অমুক বর্মন কমা দিলে দ্য বিডিও অফ অমুক ব্লক। ঠিক আছে, বুঝতে পেরেছো, মানে প্রথমে নাম তারপরে ডেজিগনেশন, এইভাবে করি। দেখো, দ্য পেশেন্ট ওয়াজ দ্য লিটল সন অফ মধু বিশ্বাস দ্য স্টেশন মাস্টার অ্যাট দ্য স্টিমার ডক। এবারে কি বলছে, তার এই যে পেশেন্টের কি অম্লশূল, অম্লশূল মানে অ্যাসিডিটি। ঠিক আছে, অম্লশূল কথাটার মানে হচ্ছে খুব বড় ধরনের দীর্ঘদিনের অ্যাসিড বা কোনো কিছু খেলে অ্যাসিড হয়ে যায়, যেটাকে বাংলায় বলে অম্বল হয়ে যায়, সে অম্লশূল, এটাকে ভালোভাবে অম্লশূল বলে, বড় কষ্ট পাচ্ছে, এই কথাটাকে এবার আমরা লিখব। ঠিক আছে, তাহলে দেখো, দ্য চাইল্ড ওয়াজ সাফারিং সেভিয়ারলি। ঠিক আছে, কষ্ট পাওয়ার যে তীব্রতা সেটা বোঝানোর জন্য সেভিয়ারলি কথাটা ইউজ করলাম। দ্য চাইল্ড ওয়াজ সাফারিং সেভিয়ারলি ফ্রম অম্লশূল, এটাকে কি লিখবো, অ্যাকিউট অ্যাকিউট অ্যাসিডিটি। ঠিক আছে, দ্য চাইল্ড ওয়াজ সাফারিং সেভিয়ারলি ফ্রম অ্যাকিউট অ্যাসিডিটি। তাহলে দেখো পুরো লাইনটাই আমরা ট্রান্সলেশন করলাম। নেক্সট সেন্টেন্স দেখো, বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড, সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে, রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। ঠিক আছে, তাহলে দেখো বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড, তাহলে এটা কিভাবে লিখবো, দ্য ফিল্ড, ফিল্ড লিখতে পারো কিংবা মাঠ হিসেবে এই কথাটা ইউজ করতে পারো, মিডো। ঠিক আছে, অনেক জায়গায় মাঠের ইংলিশ হিসেবে মিডো কথাটাকেও বা মিডো শব্দটাকে ইউজ করা হয়। দ্য ফিল্ড অর মিডো অন দ্য ওয়েস্টার্ন এজ অফ বিষ্ণুপুর। ঠিক আছে, ইজ ভেরি ভাস্ট।
ঠিক আছে, এই যে বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড, এই ক্ষেত্রে কেন ইজ কথাটা ইউজ করা হলো, ওয়াজ কেন হলো না? এর কারণ হচ্ছে এটা একটা নিত্য সত্য ঘটনা। যখন দেখবে কোনো নিত্য সত্য ঘটনা বা এভরিডে অভ্যাস কিছু বোঝায়, তোমরা দেখেছো, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। অর্থাৎ যখন আমরা গল্প বলছি তখনও যদি বিষ্ণুপুরের মাঠ বড় হয়ে থাকে, ওটা এখনো কিন্তু বড়ই। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠটা এখনো বড়, সেই কারণে এই বিষ্ণুপুর, দ্য ফিল্ড অফ মিডো অন দ্য ওয়েস্টার্ন এজ অফ বিষ্ণুপুর ইজ ভেরি ভাস্ট। ঠিক আছে, এটা ইউজ করা হলো। তারপরে কি, সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। দেখো এটা কিভাবে লিখবো, বাই দ্য টাইম দ্য palanquin reached there, তখন সন্ধ্যা হয়ে এসেছে। তাহলে কিভাবে লিখবো এটা, ডাস্ক হ্যাড সেট ইন। ঠিক আছে, দেখো সন্ধ্যা হয়ে আসিয়াছে, এই কারণে হ্যাড কথাটা ইউজ করা হলো। বাই দ্য টাইম দ্য প্যারানকুইন রিচড দেয়ার, ডাস্ক হ্যাড সেট ইন। বা এটাকে এইভাবেও তোমরা এই সেন্টেন্সটাকে ভাবতে পারো পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে। তোমরা জানো পাস্ট পারফেক্ট টেন্স আমরা যখন করি তখন দুটো ঘটনা থাকে, একটা ঘটনা আগে ঘটে অর্থাৎ বিফোর, আর একটা ঘটনা আফটার যেটা পরে ঘটে। যে ঘটনাটা আগে ঘটে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, যে ঘটনাটা পরে ঘটে সেটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। তাহলে দেখো প্রথমে সন্ধ্যা হয়ে গেছে অর্থাৎ আগের ঘটনা, আর পরে পালকি এসেছে, সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্সটা ইউজ করা হচ্ছে। এই কারণে দেখো বাই দ্য টাইম দ্য প্যারানকুইন রিচড দেয়ার, প্যারানকুইন পরে এসেছে, পালকি পরে এসেছে, সেই কারণে পালকির ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হচ্ছে। এবং যে ঘটনাটা আগে ঘটেছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, সন্ধ্যা যখন হয়ে গেছে, সেই কারণে ডাস্ক হ্যাড সেট ইন এই কথাটা ইউজ করা হচ্ছে। সেট ইন মানে শুরু করা কোনো কিছু বা শুরু হয়েছে, এই ধরনের ক্ষেত্রে কি আমরা সেট ইন এই ফ্রেজাল ভার্বটা ইউজ করি। ওকে, তারপরে দেখো রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। গোষ্ঠ কথার মানে হচ্ছে গোয়াল। ঠিক আছে, রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। তাহলে দেখো এটা কি লিখি, রাখাল ইংরাজি কি, দ্য কাউ হার্ড, দ্য কাউ হার্ডস। ঠিক আছে, দ্য কাউ হার্ডস ওয়ার হেডিং ব্যাক, heading back to the village, with the cow। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। নেক্সট দেখো, নেক্সট দেখা যাক, বিষমবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাবু সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? তাহলে দেখো বিশ্বম্ভর বাবু কল্ড হিম, মানে ওই রাখাল বালককে, অ্যান্ড আস্কড, কমা কোটেশন। এবার দেখো এই যে কমা কোটেশনের ভিতরে যে বাক্যটা থাকবে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে। অর্থাৎ আমি যদি এইভাবে বলি, রাম আমাকে বলেছিল সে ওই কাজটা করবে, অর্থাৎ তখন যখন সে বলেছিল তখন তো প্রেজেন্ট টেন্সই ছিল, সেই ঘটনাটাকে আমরা ডাইরেক্ট স্পিচে লিখছি। তোমরা জানো ন্যারেশন চেঞ্জ করার সময় এই স্পিচগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হয়, কিন্তু যখন আমি এখানে আস্কড লিখে দিচ্ছি তখন আমি কমা কোটেশনের ভিতরে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স লিখতে পারি। তবে দেখো বিশ্বনাথ বাবু কল্ড হিম অ্যান্ড আস্কড, ওহে বাপু সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? তাহলে ওহে বাপু এই সম্বোধনটা যেমন বাংলায় হচ্ছে,
তোমরা জানো ইংলিশ করার সময় আবার ও সন এরকম কিছু করো না, কারণ এরকম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন কিন্তু ভাষাতে হয় না। প্রত্যেক ভাষার জন্য তার আলাদা আলাদা কিছু শব্দ থাকে, সেই শব্দগুলো সেইখানেই ইউজ হয়। ঠিক আছে, একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করলে কিন্তু ভাষার যে নিজস্বতা সেটা হারিয়ে যায়। ঠিক আছে, তাহলে বিশ্বনাথ বাবু কল্ড হিম অ্যান্ড আস্কড, ইংলিশে বললে কিভাবে বলবো যে হে দেয়ার। ঠিক আছে, হে দেয়ার, মানে আমরা বাংলায় বলছি ও হে বাবু, ইংলিশে বলছে হে দেয়ার। ঠিক আছে, কমা দিলাম। সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? ক্যান ইউ টেল, ক্যান ইউ টেল মি হাউ ফার সপ্তগ্রাম ইজ। ঠিক আছে, কোটেশন শেষ করলাম। বিশ্বম্ভরবাবু কল্ড হিম অ্যান্ড আস্কড হে দেয়ার ক্যান ইউ টেল মি হাউ ফার সপ্তগ্রাম ইজ। এই যে হে দেয়ার কথাটা আমরা এখানে ইউজ করলাম ও হে বাপুর বদলে, এই হে দেয়ারের পরিবর্তে তোমরা গুডম্যান কথাটাও ব্যবহার করতে পারো। ঠিক আছে, গুডম্যান অনেক সময় ইংরেজি মুভিতে বা ইংলিশ যে সমস্ত বিভিন্ন ড্রামা বা ওয়েব সিরিজ যাই বলো তোমরা দেখেছো, দেখবে এইভাবে কথাটা ইউজ করে। গুডম্যান ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস, গুডম্যান ক্যান ইউ টেল মি হোয়ার সি ইজ লোকেটেড। ঠিক আছে, এই ধরনের যখন কোনো কাউকে কিছু জিজ্ঞাসা করা হয় অ্যাড্রেস করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ওহে বাপু বাংলায় যেমন বলছি, সেক্ষেত্রে ইংলিশে হে দেয়ার, গুডম্যান, ও ম্যান, এই ধরনের কথাগুলোকে ইউজ করা হয়। নেক্সট দেখো, রাখাল বললে আগে সে তো 7 ক্রোশ হবে, তাহলে রাখাল বললে এ কথাটা কি লিখবো? যে বা রাখাল উত্তর দিলে দ্য কাউ হার্ড রিপ্লাইড। ঠিক আছে, পাস্ট টেন্সেই চলছে কিন্তু। কোটেশন শুরু করলাম, আগে সে তো 7 ক্রোশ হবে। ঠিক আছে, স্যার, আগে জায়গা স্যার। ইটস অ্যাবাউট 7 ক্রোশ হবে, তাহলে ইটস অ্যাবাউট 7 ক্রোশ। এই ক্রোশটা হচ্ছে বাংলায় একটা বিশেষ শব্দ ডিস্টেন্স পরিমাপের, যেটা কিন্তু অন্য ক্ষেত্রে হয় না। ক্রোশ সাধারণত হয় কত, 2 মাইল বা 3.2 কিলোমিটার। ঠিক আছে, 2 মাইল বা 3.2 কিলোমিটার, ওই রকম 3.2 ইন্টু 7 কিলোমিটার করে লেখার দরকার নেই। তোমরা এইভাবে কোটেশন দিয়ে দেবে, একটা ইনভার্টেড কোটেশন বা ইনভার্টেড কমা একটা দিয়ে দেবে, দিয়ে তোমরা এই ক্রোশ কথাটাই লিখে দেবে। স্যার ইটস অ্যাবাউট 7 ক্রোশ ফ্রম হেয়ার। ঠিক আছে, সে তো 7 ক্রোশ হবে, অর্থাৎ এইভাবে করলে ইটস অ্যাবাউট 7 ক্রোশ ফ্রম হেয়ার। তারপরে কি, আজ সেখানে যাবেন না। ঠিক আছে, এই কথাটা কিভাবে লিখবো? বেটার নট টু গো দেয়ার। ঠিক আছে, যে সেটাই ভালো হয় যদি আপনি না যান, ওটা এখান থেকে 7 ক্রোশ দূরে, ভালো হবে যদি আপনি না যান, এই রকম একটা মানে বোঝাচ্ছে বেটার নট টু গো দেয়ার। পথে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশান। ঠিক আছে, তাহলে এটা কিভাবে দেখো, অন দ্য ওয়ে দেয়ার ইজ এ, এটা কিন্তু কোটেশনের ভিতরেই চলছে। ঠিক আছে, অন দ্য ওয়ে দেয়ার ইজ এ ফিল্ড কল্ড ভীষ্মহাট। ঠিক আছে, ভীষ্মহাট অ্যান্ড কাছে শ্মশান, অ্যান্ড ক্লোজ টু দেয়ার, অ্যান্ড ক্লোজ দেয়ার বা ক্লোজ টু ইট এরকম করতে পারো, অ্যান্ড ক্লোজ টু ইট দেয়ার ইজ এ ফিল্ড কল্ড ভীষ্মহাট, অ্যান্ড ক্লোজ টু ইট এ ক্রিমেশন গ্রাউন্ড। ওকে, এই দেয়ার ইজটা একসঙ্গে লিখে দিলাম, দেয়ার ইজ এ ফিল্ড কল বিশ্বহাট অ্যান্ড ক্লোজ টু ইট এ ক্রিমেশন গ্রাউন্ড। তাই বারবার এই দেয়ার ইজ কথাটা ব্যবহার করলাম না, নাহলে কিন্তু ক্লোজ টু ইট দেয়ার ইজ এ ক্রিমেশন গ্রাউন্ড লিখলেই হতো। যেহেতু একবার দেয়ার ইজ এটা ইউজ করেছি, তাই বারবার ইউজ করলে সেটা তো খারাপ শুনতে লাগে, সেই কারণে এটা করলাম না। তারপরে দেখো, পথে ভীষ্মহাটের মাঠ, এটা হয়ে গেল, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। আচ্ছা, কোটেশনটা আমি শেষ করলাম, এটা শেষ হবে না।
সেখানে ডাকাতের ভয়, এই কথাটা লিখতে হবে। দেয়ার ওয়াজ এ ফিয়ার অফ there is a fear of dacoits in that area. ওকে, কোটেশন শেষ করলাম। এই সেন্টেন্সটা ট্রান্সলেশন হয়ে গেল। নেক্সট দেখো, ডাক্তার বললেন বাবা রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। ঠিক আছে, তাহলে দ্য ডক্টর ফার্মলি সেড, দৃঢ়ভাবে বললেন, কমা কোটেশন, the patient is in great distress। ঠিক আছে, the patient is in great distress অর্থাৎ রোগী খুব কষ্ট পাচ্ছে। একটা হাইফেন দিলাম, I must have to go, আমাকে অবশ্যই যেতে হবে। তারপর কি দেখো, এইখানে একটা লাইন তোমরা যদি আরো যোগ করো সেক্ষেত্রে আরো ভালো ইংলিশ ট্রান্সলেশনটা করা যাবে। আই মাস্ট হ্যাভ টু গো, যেটা বোঝা যাচ্ছে এই গল্পের পুরো প্যাসেজটা পড়ার পর, যে দ্য পেশেন্ট ইজ ইন গ্রেট ডিস্ট্রেস, আই মাস্ট হ্যাভ টু গো নো ম্যাটার হোয়াট ইজ দ্য রিস্ক, বা নো ম্যাটার দ্য রিস্ক, নো ম্যাটার দ্য রিস্ক, অর্থাৎ যাই ভয় থাকুক আমাকে যেতেই হবে। দেখো এই যে একটা ছোট্ট দুটো তিনটে ওয়ার্ড যোগ করলাম, এর ফলে কি হলো, পুরো মিনিংটার কিন্তু ভালোভাবে আরো বোঝা যাচ্ছে। ট্রান্সলেশনটা যে ভিতর থেকে করেছো সেটা বোঝা যাচ্ছে। অবশ্য তোমরা এমন কিছু যোগ করে দিও না যার ফলে আবার দেখা যায় যে মানেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে বা বেশি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, সেটা করো না। কিছু কিছু চেঞ্জেস করবে যেটা প্রসঙ্গের সঙ্গে খাপ খাচ্ছে। তবে দেখো আমরা আরো একটি ট্রান্সলেশন আজকে করলাম। এই সমস্ত ট্রান্সলেশনগুলো তোমরা এখান থেকে দেখার পর নিজেরাও কিন্তু একবার ট্রান্সলেশন করো, নিজেরাও চেষ্টা করবে তোমরা কিভাবে করতে পারছো। যে ওয়ার্ডের মানে জানো না সেটা অবশ্যই জেনে নিও এবং বাকি ট্রান্সলেশনটা করতে থাকো। টেন্স এবং কিরকম ভাবে কোন ঘটনা প্রবাহে ট্রান্সলেশনটা হচ্ছে সেটা বুঝে নিয়ে চ্যানেলটি ফলো করতে থাকো। ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাহলে কিন্তু আমরা আরো বেশি বেশি করে ভিডিও বানানোর জন্য উদ্যম পাবো। সম্প্রতি পিএসসি মিসলেনিয়াস মেন্স এর রেজাল্ট বেরিয়েছে এবং এই পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত আমরা আরো অনেক ভিডিও এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি। ডেসক্রিপটিভ জিএস এর অনেক ভিডিও এই চ্যানেলে আসবে। গত সামনের 31শে অগস্ট পরীক্ষা ঘোষণা হয়েছে। আমরা কিন্তু ডেসক্রিপটিভ জিএস এর অনেক ভিডিও, প্রায় ধরো 40টার মতো ভিডিও এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি খুব সম্প্রতি। যদি সেই সমস্ত ভিডিওগুলোর তোমরা স্টাডি মেটেরিয়াল অ্যাভেল করতে চাও, স্টাডি মেটেরিয়াল পেতে চাও, অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে দেখবে আমাদের ডেসক্রিপশনে, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতেও তোমরা পিং করতে পারো। আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে অ্যাড করে নেব এবং সেখান থেকে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পাবে। পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় তোমাদের সাহায্য করার জন্য আমাদের এই চ্যানেল গাইডেন্স প্লাস বদ্ধপরিকর, যাতে তোমরা কম খরচে কম মানে ফিজে আরো বেশি ভালো গাইডেন্স পেতে পারো। তার জন্য আমরা সদা সচেষ্ট, আমরা চেষ্টা করছি তোমাদেরকে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল খুব কম সময়ে প্রোভাইড করতে। সাথে থেকো, সঙ্গে থেকো এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে যাও। আমরাও চেষ্টা করছি তোমাদেরকে যতটা বেশি সম্ভব স্টাডি ম্যাটেরিয়াল দিতে পারি। এবং দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।